এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, ঝাড়খণ্ডে চম্পাই সোরেনের যে সরকার, সেই সরকারের আজকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ দেওয়ার কথা ছিল এবং সেই সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিয়েছেন চম্পাই সোরেন। এবং এই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ দেওয়ার সময় আজকে বিধানসভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, যিনি এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে রয়েছেন। রাঁচি আদালতের অনুমোদন নিয়েই তিনি আজকের এই আস্থা ভোটে তিনি অংশগ্রহণ করেন এবং সেখানে ভোট দেওয়ার আগে তিনি তার বক্তব্যও রাখেন। স্পষ্ট জানিয়েছিলেন হেমন্ত সোরেন যে তার বিরুদ্ধে কোনো দুর্নীতি রয়েছে প্রমাণিত হলে রাজনীতি ছেড়ে দেবেন তিনি। আমরা এই সার্বিক বিষয়টি নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়, নিউজ রুম থেকে রয়েছেন আশিসদা। আশিসদা, আমি যেটা প্রথমত জানতে চাইবো, এই ভোটের রেজাল্ট সহ যদি দর্শকদের জানান যে একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, তাকে ফেলে দেওয়ার যে অভিযোগ করা হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে বিজেপির বিরুদ্ধে, আজকে ঠিক গণতান্ত্রিকভাবে সেই সরকার কিন্তু নিজের জায়গাটা ধরে রাখতে সমর্থ হলো। লোকসভা নির্বাচনের প্রাক্কালে এটা রাজনৈতিকভাবে কতটা বড় ধাক্কা? হ্যাঁ, প্রথমে আমি একটু টাইম লাইনটা খুব সংক্ষেপে জানাতে চাই। হেমন্ত সোরেনের বিরুদ্ধে একটা জমি দুর্নীতির মামলা তুলে ইডি তাকে বারবার ডেকে পাঠিয়েছিল। বেশ কয়েকবার না যাওয়ার পরে অবশেষে যখন হেমন্ত সোরেন যাবার সিদ্ধান্ত করেন, তখন ইডি তাকে গ্রেপ্তারের সিদ্ধান্ত করে এবং গ্রেপ্তারের অব্যবহিত আগে হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন এবং তারপর তিনি গ্রেপ্তার হন। এই তারিখটা হচ্ছে 31 জানুয়ারি 2024। তারপরে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং তাদের সঙ্গীরা রাজভবনে তাদের রাজ্যপালের কাছে গিয়ে নতুন সরকার গড়ার দাবি তোলেন এবং ঝাড়খণ্ড নেতা চম্পাই সোরেনকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তারা ঘোষণা করেন। কিন্তু সেখানকার রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন তিনি অযথা দেরি করতে থাকেন, যদিও চোখের সামনে সূর্যের আলোর মতো স্পষ্ট ছিল যে এখানে জেএমএম, কংগ্রেস, আরজেডি এদের যে জোট, সেই জোট শক্তপোক্ত আছে। এই অবস্থায় ঘোড়া কেনাবেচা হতে পারে, এই ভয়ে সমস্ত অধিকাংশ বিধায়ককে রাজ্যের বাইরে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে সেখানে রাখা হয়। পরে তারা এই ঝাড়খণ্ডে ফিরে আসেন, রাঁচিতে ফিরে আসেন গতকাল। আজকে ভোট হয়েছে। ভোটে দেখা গেছে যে 47টি ভোট চম্পাই সোরেনের পক্ষে পড়েছে, বিজেপির পক্ষে 29টি ভোট পড়েছে। এই দুটো সংখ্যা যোগ করলে হয় 76। 81 আসনের বিধানসভায় 76 জন ভোটদান করেছেন, 5টি ভোট পড়েনি। এই 5টি ভোট বিজেপির পক্ষে পড়লে ব্যাপারটা বিজেপির পক্ষে আরেকটু সম্মানজনক দেখাতো, কিন্তু এমন 5টি ভোট আছে যারা বিধানসভায় এসে ভোটটা দেননি। সুতরাং এটা ঝাড়খণ্ডে একটা মস্ত বড় পরাজয় এবং যেটাকে আমরা অনেক সময় চলতি কথায় বলি মুখে চুনকালি পড়ে যাওয়া, বিজেপির সেই রকম একটা জিনিস ঘটলো। কিন্তু এখানে অঙ্কুর, তোমার মনে আছে যে একটা বিশেষ ফর্মুলা নিয়ে গত 2 বছর বিজেপি রাজ্য সরকারগুলো, বিরোধী শাসিত রাজ্য সরকারগুলো খতম করার দিকে গিয়েছিল। সেটা হচ্ছে কিছু জোট সঙ্গী ভাঙিয়ে নাও। যেমন মহারাষ্ট্রে শিবসেনাকে ভাঙা হলো, সিন্ধেকে মুখ্যমন্ত্রী করা হলো, পরবর্তীকালে এনসিপিকেও ভাঙা হলো, অজিত পাওয়ারকে নিয়ে যাওয়া হলো সরকারে। এর পরবর্তীকালে দেখলাম আমরা বিহারে যখন কোনোই কারণ ছিল না নীতিশ কুমারের ক্ষুব্ধ হওয়ার ইত্যাদি, তখন নীতিশ কুমারের সঙ্গে কানে কানে কি মন্ত্র নিয়ে তাকে জোট থেকে বের করে এনে দিনের দিন তাকে মুখ্যমন্ত্রী করে বিহারে পালাবদল করে দিলেন। ঝাড়খণ্ডেও সেই দান চালার একটা চেষ্টা হয়েছিল বিজেপির পক্ষ থেকে। এখানে হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে হেমন্ত সোরেন নিজে আজকে বিধানসভায় এসেছিলেন, অবশ্যই প্রয়োজনীয় অনুমতি ইত্যাদি নিয়ে, এবং তিনি চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন যে আমার সম্পর্কে যে অভিযোগ করা হয়েছে তা যদি প্রমাণ করতে পারে তাহলে আমি যে কোনো শাস্তির জন্য প্রস্তুত আছি। এই বিষয়টি নিয়ে আরো বিশদে জানবো আশিসদা আপনার কাছ থেকে। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতিতে যেতেই হচ্ছে, বিরতির পর আবারও ফিরে আসছি, সঙ্গে থাকুন।